বর্তমানে ডিজিটাল দুনিয়াটা এত বিশাল, সারাদিন এখানে ডুবে থাকার দীর্ঘমেয়াদী প্রভাব কেমন হতে পারে তা নিয়ে আছে নানা ভাবনা। আর এক্ষেত্রে বিশেষ করে তরুণেরা ঝুঁকিতে আছেন। এই সিদ্ধান্তে পৌঁছেছে অস্ট্রেলিয়া সরকার। বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ার শিশুদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। এটাই কি সঠিক পথ? শুধু শিশুরাই ঝুঁকিতে তা কিন্তু নয়, প্রাপ্তবয়স্করাও প্রায়ই অনলাইনে প্রতারণার শিকার হন, বিশেষ করে কেনাকাটার সময়। এ থেকে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন? এছাড়া আয়োজনে আরও থাকছে বিশ্বের প্রথম রোবট মিলিয়নিয়ার। শিল্প ও প্রযুক্তি নিয়ে দৃষ্টিভঙ্গি পাল্টে দিচ্ছে রোবো আর্টিস্ট এইডা। আর এই বিষয়গুলো সাড়া ফেলেছে গোটা প্রযুক্তি বিশ্বে। অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম শীঘ্রই নিষিদ্ধ করা হবে। 2025 সালের নভেম্বরে এই আইন চালু হওয়ার কথা। শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য সামাজিক মাধ্যম অনেক বেশি ক্ষতিকর কিনা এ নিয়ে আলোচনায় জড়িয়েছে অস্ট্রেলিয়া ছাড়াও আরও কিছু দেশের সরকার। তবে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের মানে কি বিদায়ী সামাজিক মাধ্যম? অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সীদের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে সামাজিক মাধ্যমগুলোকে। তা না হলে জরিমানা গুনতে হতে পারে 5 কোটি অস্ট্রেলীয় ডলার বা প্রায় 3 কোটি ইউরো। নিষেধাজ্ঞার তালিকায় থাকতে পারে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, স্ন্যাপচ্যাট ও এক্স। অ্যাকাউন্ট ছাড়াই যেহেতু ব্যবহার করা যায়, তাই ইউটিউব ছাড় পেয়ে যেতে পারে। কিন্তু অস্ট্রেলিয়ার এই নতুন আইনকে সবাই ভালোভাবে নিচ্ছেন না। তাহলে এমন নিষেধাজ্ঞার সুবিধা অসুবিধা কি কি? নিষেধাজ্ঞার পক্ষে বলা হচ্ছে সামাজিক মাধ্যম কম বা না ব্যবহার করাটা সুস্থ থাকতে সহায়তা করে। সাইবার হয়রানি, সামাজিক চাপ বা সহিংস কন্টেন্টের সংস্পর্শে কম আসা হয়। সামাজিক মাধ্যমে কম থাকাটা নিজ ভাবমূর্তির জন্য ভালো হতে পারে। বাস্তব জীবনের কর্মকাণ্ডের জন্য সময় বাঁচে। মনোযোগের ব্যাঘাত কমে গিয়ে পড়াশোনায় ভালো করার সম্ভাবনা বাড়তে পারে। সমালোচকদের যুক্তি, শিশুদের, বিশেষ করে সংখ্যালঘু আর যারা মানসিক সমস্যার জন্য অনলাইনে সহায়তা নেয়, তাদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করে ফেলতে পারে এমন নিষেধাজ্ঞা। অটিস্টিক হওয়ার কারণে আমার জন্য অন্যদের সঙ্গে মেশাটা খুবই কঠিন, তবে অনলাইনে সেটা করা অনেক সহজ। এতে আমার মানসিক চাপ অনেকটাই কমে যায়। অনলাইনে আপনি সমমনা অন্যদের সঙ্গে সহজে মেশার সুযোগ পান, অভিজ্ঞতা বিনিময় করতে পারেন। তাছাড়া নিষেধাজ্ঞার ফলে সামাজিক মাধ্যমে খবর পাওয়া আর ডিজিটাল দক্ষতা অর্জনের পথ বাধাগ্রস্ত হয়। এই নিষেধাজ্ঞা কার্যকর করাটা কঠিন, তবে সম্ভব। এক্ষেত্রে কাজে আসতে পারে বায়োমেট্রিক পরীক্ষা এবং সরকারি আইডি যাচাইকরণ। তবে এগুলোকেও ফাঁকি দেওয়া কিন্তু সম্ভব। যেমন ধরুন, যদি ভিপিএন ব্যবহার করেন, তাহলে মনে হবে যেন আপনি অন্য কোনো দেশ থেকে লগ ইন করেছেন। ফলে স্থান নির্ভর নিষেধাজ্ঞা সম্পূর্ণ এড়ানো যাবে। বলে রাখি, যে শিশুরা নিয়ম ভাঙার উপায় খুঁজে বের করবে তাদের কোনো শাস্তি হবে না। আমার মতে দুই পক্ষেরই ভালো যুক্তি আছে, কিন্তু স্পষ্ট কোনো উত্তর কি আছে গবেষকদের কাছে? শিশু ও সামাজিক মাধ্যম, মামলা খতম? আসলে এ প্রশ্নের নিশ্চিত কোনো উত্তর নেই। তবে মেটা স্টাডির মাধ্যমে শত শত প্রকাশনা বিশ্লেষণ করতে গিয়ে মানসিক স্বাস্থ্য, নিজ শরীর নিয়ে দৃষ্টিভঙ্গি বা আসক্তির মতো বিষয়গুলোর সঙ্গে সামাজিক মাধ্যম ব্যবহারের সম্পর্ক পাওয়া গেছে। তবে একে সরাসরি কারণ হিসেবে দেখতে গিয়ে মুশকিলে পড়েছেন গবেষকেরা। এমনই একজন অ্যান্ড্রু শিবস্কি। এখানে তৃতীয় কোনো বিষয়ও থাকতে পারে যা জীবনের সন্তুষ্টি কমানোর পাশাপাশি সামাজিক মাধ্যমের ব্যবহার বাড়াতে পারে, যেমন ধরুন বাড়ি ছাড়া বা বয়সন্ধিকাল পার করা। তবু তার 2022 সালের এই গবেষণাকে অস্ট্রেলিয়ার আইনের অন্যতম ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে, যেন এসবের মধ্যে আসলেই সম্পর্ক আছে। অনেকেই এই গবেষণাকে ভুল বুঝেছেন। তারা কিছু বাদ দিয়েছেন, আবার লেখকদের কাছে যাচাই করে নেওয়ার প্রয়োজন বোধ করেননি। তাহলে এখন আমরা যাব কোথায়? অনেকের ভয় ইন্টারনেটের অনিয়ন্ত্রিত অংশের দিকে শিশুদের ঠেলে দেবে এই নিষেধাজ্ঞা। এমনকি যেসব প্ল্যাটফর্ম থেকে শিশুদের সুরক্ষা দিতে চেষ্টা করছে সরকার, নিষেধাজ্ঞার ফলে সেসব প্ল্যাটফর্ম দায়িত্বশীলতা হারাবে। যখন খারাপ কিছু ঘটবে, তারা শুধু এটুকু বলে দায় সারতে পারবে যে শিশুটি
নিয়ম ভাঙছিল। তবুও এক সরকারি জরিপে দেখা গেছে ৭৭% অস্ট্রেলীয় এই নিষেধাজ্ঞাকে সমর্থন করছেন। অন্যান্য দেশের মানুষও হয়তো একই কথা ভাবছে, এমনকি শিশুরাও, যাদের ওপর এর সরাসরি প্রভাব পড়বে। আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু সাইবার হয়রানির মধ্য দিয়ে গেছে, আর আমার বন্ধুর অভিজ্ঞতা থেকে আমি মনে করি অস্ট্রেলিয়ায় যে আইন বাস্তবায়ন করা হয়েছে তা বিশ্বের অন্যান্য দেশেও চালু হওয়া দরকার। এই পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অন্যান্য দেশ, যেমন নরওয়ে সামাজিক মাধ্যমে বয়সসীমা অন্তত 15 বছর করার কথা ভাবছে। আপনার কি মত? এটা কি সঠিক পদক্ষেপ? আমাদের জানান। সম্প্রতি আপনি কি অনলাইনে চুরি ধরে ফেলেছেন? ছুটির সময়গুলোয় বেচাকেনা বাড়ে, সে সঙ্গে বাড়ে প্রতারণা, জালিয়াতি বা ফাঁদে ফেলার মতো ঘটনা। এমনকি বৈধ সাইটগুলোও এমন সব কৌশল খাটায় যাতে আপনি যতটুকু চেয়েছিলেন তার চেয়েও বেশি খরচ করেন। তাহলে কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত? প্রতারণার ফাঁদ ও জালিয়াতি। ছুটির মৌসুমে প্রতারণার সংখ্যা আকাশে গিয়ে ঠেকে। ব্ল্যাক ফ্রাইডের কথাই ধরুন, 2022 সালে জালিয়াতির ঘটনা 29% বেড়ে যায়। ব্রিটিশ ব্যাংক লয়েডস জানায় পোশাক বেচাকেনায় প্রতারণা বাড়ে অবিশ্বাস্য রকমের 646%। অন্যান্য প্রতিবেদনের ইঙ্গিতটাও একই দিকে। কেমন প্রতারণা থেকে সতর্ক থাকবেন, কিভাবে এড়াবেন, এসব চলুন জেনে নিই। 1. প্রতারণামূলক অফার। সামাজিক মাধ্যম কিংবা রিসেল প্ল্যাটফর্মে, এমনকি অ্যামাজনের মতো আস্থাভাজন সাইটেও আপনি হয়তো এই অফার দেখেছেন। গেমিং কনসোল বা এমন সব জনপ্রিয় ও দুর্লভ পণ্য সরবরাহের লোভ দেখিয়ে ফাঁদ পাতে প্রতারকেরা। স্পয়লার অ্যালার্ট, কিনলেন, দামও পরিশোধ করলেন, কিন্তু আপনার পণ্য কখনোই আসবে না, কারণ প্রতারকের কাছে পণ্য থাকে না। নিজের বুদ্ধিতে আস্থা রাখুন। অফার দেখে যদি অবিশ্বাস্য মনে হয়, সেটা সম্ভবত একটা ফাঁদ। আর পেপ্যালের মতো ক্রেতা সুরক্ষা সুবিধা আছে, এমন মাধ্যমে লেনদেন করুন। 2. ফিশিং। অ্যামাজনের মতো বড় বিক্রেতাদের ছদ্মবেশে ভুয়া ইমেল পাঠায় অনেক প্রতারক। এ এক বহুল প্রচলিত কৌশল। ইমেইলে প্রায় সময়ই আপনার অ্যাকাউন্টে সন্দেহজনক কোনো কিছু বা অর্ডারের বিষয়ে সতর্ক করা হয়। কোনো লিঙ্কে ক্লিক করতে চাপ দেওয়া হয়, তারপর বলা হয় পাসওয়ার্ড সহ আপনার বিস্তারিত টাইপ করতে। আর এসব সরাসরি প্রতারকদের হাতে চলে যায়। এমন কোনো লিঙ্কে কখনো ক্লিক করবেন না, বরং ব্রাউজারে নতুন ট্যাব খুলুন। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে দেখুন সেখানে আপনার অ্যাকাউন্টে নোটিফিকেশন এসেছে কিনা। সন্দেহজনক মনে হলে ইমেলটি স্প্যাম হিসেবে চিহ্নিত করে ডিলিট করে দিন। 3. ভুয়া ওয়েবসাইট। চেনা প্রতিষ্ঠানের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারকেরা, এমনকি পেশাদার ব্র্যান্ডিং ব্যবহার করে। মূল্য পরিশোধ ব্যবস্থা দেখেও নিরাপদ মনে হয়। ব্ল্যাক ফ্রাইডে ক্রেতাদের টার্গেট করে এমন এক প্রতারক চক্রকে 2024 সালের নভেম্বরে শনাক্ত করে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইলেকট্রিকলকেও। northwestblackfriday.shop নামের এক সাইটের কথাই ধরুন। প্রথম দেখায় একে গ্রহণযোগ্য মনে হতে পারে, তবে আসলে এটা বানানো হয়েছে আপনার তথ্য হাতিয়ে নিতে। তাই সতর্ক থাকুন। ইউআরএলে ভুল বানান বা অদ্ভুত বাড়তি অংশ আছে কিনা ভালো করে দেখুন। যদি সন্দেহ হয়, অফিসিয়াল ওয়েবসাইটই ভরসা। কিন্তু বৈধ ওয়েবসাইটেও কেনাকাটার ক্ষেত্রে বিক্রেতারা সন্দেহজনক কৌশল ব্যবহার করে থাকতে পারে, যাকে বলা হয় ডার্ক প্যাটার্নস। জেনে নিন কোন 3 গোপন কৌশল থেকে সতর্ক থাকবেন। 1. দামে কারসাজি। মূল্য ছাড় আসলে ছাড় নাও হতে পারে। কিছু বিক্রেতা পণ্যের আসল দাম অনেক বাড়িয়ে দেখায়, যাতে ছাড়ের পরিমাণ দেখে আকর্ষণীয় মনে হয়। কিপার মতো মাধ্যম ব্যবহার করে সময়ের সঙ্গে দামের ভিন্নতা রেকর্ড করে দেখতে পারেন অফারে আসলেই ছাড় পাচ্ছেন কিনা। বিনামূল্যে উপহারের অফার নিয়েও সতর্ক থাকবেন। এসব প্রায় সময়ই সামনে আসে বেদরকারি জিনিস কেনানোর টোপ হয়ে। 2. গোপনে শপিং কার্টে ঢুকে পড়া। শপিং কার্টে সরাসরি পণ্য যোগ করাটা অবৈধ, তবে ওয়েবসাইট আপনাকে একের পর এক অপ্রয়োজনীয় অ্যাড অন পাঠাতে পারে। শপিং শেষ করার সময় ভুল করে আপনি এসবও যোগ করে ফেলতে পারেন। কেনাকাটা চূড়ান্ত করার আগে নিজের কার্টের দিকে খেয়াল রাখুন। 3. সময়সীমা এবং সীমিত মজুত। আর একটি মাত্র পণ্য বাকি বা সময় বেঁধে দেওয়া, এগুলো প্রচলিত মনস্তাত্ত্বিক কৌশল। এইসব সতর্কবার্তা দেখে বিশ্বাসযোগ্য মনে হলেও এর অনেকগুলোই আসলে ভুয়া। অনলাইনে যখন হোটেল বুক করবেন আর দেখতে পাবেন শুধু 2টি রুম ফাঁকা আছে, তখন শান্ত থাকুন। এ কথা সম্ভবত সত্যি নয়। আমার ব্যক্তিগত পরামর্শ, অতিরিক্ত কেনাকাটা করবেন না। তার আগে কিছুক্ষণ সময় নিন আর ভাবুন সেটা কেনা আদৌ জরুরি কিনা। চোখ কান খোলা রাখুন, কেনাকাটা হোক আনন্দময়।
এই রোবটটি বিশ্বের প্রথম রোবট মিলিয়নিয়ার। ইতিহাসে প্রথমবার মানব সদৃশ রোবটের আঁকা ছবি নিলামে তুলেছে ব্রিটিশ নিলামঘর সদেবী। আর শুধু এইডা নামের এই চিত্রকরই এখন শিল্পের জগতে সাড়া ফেলে দিচ্ছে এমন কিন্তু নয়। এরা এখন কি কি করতে পারে তা জেনে আপনারা অবাক হবেন। এইডা রোবট চিত্রশিল্পী। 2 মিটারের বেশি উঁচু এই চিত্রকর্মের নাম AI গড। 7 নভেম্বর সদেবীর অনলাইন নিলামে এটি বিক্রি হয়ে যায়। দাম ওঠে 10 লাখ ইউরোর বেশি। যন্ত্রের তৈরি শিল্পকর্ম হিসেবে অর্থের অঙ্কটা বেশ বড়ই, বিশেষ করে যখন নিলামের আগে চিত্রকর্মটির দাম ধরা হয়েছিল সর্বোচ্চ 1,70,000 ইউরো। এইটা চলে কৃত্রিম বুদ্ধিমত্তায়। শিল্পকর্ম সৃষ্টিতে সে অ্যালগোরিদমের ওপর নির্ভর করে আর যোগাযোগের জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে। তার জনক ইংল্যান্ডের এক নাগরিক, গ্যালারি পরিচালক এইডেন মেলার। ব্রিটিশ রোবোটিক্স প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্ড আর্টসের সঙ্গে যৌথভাবে তিনি রোবটটির নকশা করেন। কিন্তু চলুন সেই চিত্রকর্মে ফেরা যাক। এরা নিজে নিজেই পুরোটা তৈরি করেনি। রোবটটি অ্যালান টিউরিং এর কয়েকটি ছোট প্রতিকৃতি এঁকেছে। এরপর সেগুলো বড় ক্যানভাসে জুড়ে দেওয়া হয়েছে। পরে চিত্রশালার সহকারীরা এর ওপর রং ও বুনন যোগ করেছেন। সবশেষে এই সব কিছুর ওপর রং করেছে এইডা। তাতে চিত্রকর্মে যোগ হয়েছে নতুন চিহ্ন, বুনন। আপনার মত কি? শৈল্পিক নৈপুণ্য সহ আরও কিছু রোবটের কথাও এখানে বলা যেতে পারে। মূলত পণ্য উৎপাদনের জন্য নির্মিত রোবট মায়রা জার্মানি ড্রেসডেনে প্রথমবারের মতো সঙ্গীত পরিচালনা করে আত্মপ্রকাশ করে। সময় নির্দেশ করতে রোবটের কাছে ছিল 3টি রঙিন লাইট সেভার। রোবটকে নড়াচড়া ও অঙ্গভঙ্গি শেখায় মানুষ কন্ডাক্টর। প্রতিটি রোবট নিজ নিজ দলকে চালায় তার নিজস্ব লয়। অনেক সময় সেটা এমন কিছু হয় যা মানুষের পক্ষে সম্ভব নয়, এবং সেটা এমনটা শোনায়। আসলে এটা বেশ উপভোগ্য। তবে মায়রা রোবটের শৈল্পিক সক্ষমতা সীমিত। বাদকেরা খুব দ্রুত বা খুব ধীর গতিতে বাজালে তা রোবটটি বুঝতে পারে না। তাছাড়া সঙ্গীত ব্যাখ্যাও করতে পারে না মায়রা, যা পরের এই রোবটের জন্য সত্য। 2024 সালের অক্টোবরে সুইডেনে নিজের উদ্বোধনী প্রদর্শনীতে সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে তাল মিলিয়ে চেলো বাজায় এই রোবট। সুরকার ইয়াকুব মোলরাদ অবশ্য প্রথমে এমন এক জটিল সঙ্গীত সৃষ্টি করার কথা ভেবেছিলেন যা কোনো মানুষের পক্ষে বাজানো সম্ভব হবে না। যাই হোক, তার বদলে বরং রোবটের অভিব্যক্তি প্রকাশের সক্ষমতাকে তুলে ধরার জন্য ধীর ও সরল একটি সুর তৈরি করেন তিনি। সঙ্গীতের নোটেশন মূলত কোডের মতো, তাই আমার সঙ্গীত নোটেশন আসলে কোড হিসেবে লেখা হয়েছিল। ফলে রোবোটিক চেলো সরাসরি স্কোর থেকে তাৎক্ষণিকভাবে বাজাচ্ছিল। একজন মিউজিশিয়ান যেভাবে স্কোর থেকে নিজস্ব ব্যাখ্যা তৈরি করে সেভাবে নয়। মোলরাদ বলেন, এই কাজের জন্য কিছুটা সমালোচনাও সইতে হয়েছে তাকে। চাকরির বাজারে রোবটের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে এ নিয়ে সঙ্গীতজ্ঞরা নিন্দার ঝড় না ওঠালেও সত্যি বলতে গেলে রোবোটিক্স এবং এআই ক্ষেত্রে নানা উন্নয়ন শিল্পীদের জন্য ব্যাপক অনিশ্চয়তা বয়ে আনতে পারে। শিল্পী বনাম এআই। 2024 সালে 13,500 জনের বেশি শিল্পী ও সৃজনশীল ব্যক্তি একযোগে এআই প্রশিক্ষণ নিয়ে বিবৃতি প্রকাশ করেন। এতে উন্নয়নের কাজে শিল্পকর্মের অবৈধ ব্যবহার নিয়ে জোর উদ্বেগ জানানো হয়। এর উদ্দেশ্য কৃত্রিম বুদ্ধিমত্তায় সম্ভাব্য অপব্যবহার থেকে সৃজনশীল কন্টেন্টকে রক্ষা করা। যেমন ধরুন ছবি ও ভিডিও জেনারেটর, সঙ্গীত জেনারেটর, পাশাপাশি এআই টেক্সট টুল এবং রোবটকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহৃত তথ্যপাত্র। জর্জ আর মার্টিন কিংবা জন গ্রিশামের মতো জনপ্রিয় লেখকেরাও তাদের কাজকে প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করায় এআই শিল্পের সমালোচনা করেছেন। কাজে শিল্পীদের সুরক্ষার জন্য অনেক কিছু নিয়েই সতর্ক থাকা দরকার। ইতিহাস বলে প্রযুক্তিগত উন্নয়ন মানুষের জন্য ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের ফলাফল বয়ে আনতে পারে। ভবিষ্যতে কি শুধু রোবট আর এআই এর হাতেই হবে শিল্প চর্চা? সরে যেতে হবে মানব শিল্পীদের? আমাদের জানান আপনার ভাবনা। আজ এ পর্যন্তই, আজকের জন্য বিদায়। দেখা হবে আগামীতে।